প্রথমে এই স্ক্রিনশটটা লক্ষ্য করুন। ক্যাপশন যদি পড়ি, কত টাকা ইনকাম করলে এমন হাতওয়ালা বউ পাওয়া যাবে, প্রশ্নবোধক চিহ্ন। যারা সরকারি জব কিংবা বিসিএসের প্রস্তুতি নেন তারা সকলে এই ফেসটি চিনেন। যারা চিনেন না তাদের জন্য বলি, এটি সরকারি জবের পরীক্ষার তথ্য, নিউজ, পরামর্শ এই সকল বিষয়ে আপডেট দেন। প্রায় 3 লক্ষ ফলোয়ার। তবে গুরুত্বপূর্ণ কথা হলো, যারা এই ফেসটি ফলো করেন বেশিরভাগই হচ্ছে উচ্চশিক্ষিত। তবে এটা আমাদের সমাজের সবচেয়ে বড় চিত্র প্রতিফলন করে, যদিও তিনি এটি মজা করে হয়তোবা শেয়ার করেছেন। আবার ঢাকার প্রথম সারির একটি গটকালি প্রতিষ্ঠান সানাই ম্যারেজ মিডিয়ার তথ্য অনুসারে 90% পাত্রপক্ষ এসেই প্রথমে ফর্সা মেয়ে চায়। চাহিদা মতো কত শতাংশ পায় সেটা ভিন্ন আলাপ, কিন্তু প্রায় সবাই এটাই চান প্রথমে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত সুন্দর বলতে সাদা চামড়া বা ফর্সা মানুষকে বোঝায়, কিন্তু গায়ের রং কালো বা বাদামি হলে বিশেষ করে নারীকে আর সুন্দর বাবা হয় না। সুন্দর আসলে কি শিরোনামে সময় টিভির এক রিপোর্টে নাম প্রকাশ না করা সত্ত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, তার জন্মের 1 মাস তার দাদা দাদি তাকে দেখতে আসেননি। তাদের প্রথম আক্ষেপ ছিল নাতি না হয়ে নাতনি কেন জন্মগ্রহণ করলেন, এবং এর চেয়ে বড় আক্ষেপ ছিল নাতনির গায়ের রং কালো হওয়া। যদি রং একটু কালো হয় তবে পরিবারের কাছের মানুষ থেকে বিভিন্ন রকম কথা শুনতে পাওয়া যায়। বিয়ে দিতে কষ্ট হবে বা খরচ বেশি হবে কিংবা আরও বিভিন্ন রকম কথা, এবং সান্ত্বনামূলক এটা শুনতে পাওয়া যায় যে হয়তোবা পরবর্তী ঠিক হয়ে যাবে। যেমন কি কালো হওয়াটা একটা সমস্যা এবং সেটা সমাধান দরকার। এই যে ফর্সা মানে সুন্দর কিংবা আলাদা গ্রহণযোগ্যতা, এটা কিভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হলো এবং এর জন্য কি কি কারণ দায়ী, সেই সকল বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখতে থাকুন। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে দ্রাবিড় সংকর জাতি হওয়ার কারণে এই অঞ্চলে অধিকাংশ মানুষের গায়ের রং বাদামি কিংবা কালো। প্রাচীন উপমহাদেশীয় সমাজে গায়ের রং প্রথমে শ্রেণীর সাথে জড়িয়ে যায়। কৃষক, শ্রমিক, দাস এরা রোদে মাঠে কাজ করত, তাদের গায়ের রং রোদে পুড়ে গাঢ় হতো। আর যারা অভিজাত রাজ পরিবার কিংবা বাসার ভিতরে কাজকর্ম বা জীবনযাপন করতেন, তাদের রোদে পড়তে হতো না, যার কারণে তারা তুলনামূলক ফর্সা রঙের হতো। সেখান থেকেই ফর্সা মানুষকে একটু অভিজাত ধরে নেওয়া হতো। এরপর থেকে আমরা ভারতবর্ষের দিকে তাকালে দেখি যে শুরু থেকেই আমাদেরকে আর্যদের যে শাসন, সেখান থেকে দিল্লির সালতানাত, মুঘল, সর্বশেষ ব্রিটিশ এই অঞ্চলে শাসন করেছে। এখানে সবগুলো জাতি সাদা সামদার অধিকারী ছিলেন। ভারতের মুসলিম শাসকরা ছিলেন মূলত আরব বা ফার্সিয়ান, তাদের গায়ের রঙও ফর্সা ছিল। সে সময়ের ইতিহাসে গায়ের রঙের কারণে বৈষম্যের উদাহরণ তেমন একটা পাওয়া যায়নি। তবে ব্রিটিশ শাসন আমলে ইংরেজরা নিজেদের উচ্চ শ্রেণীর দাবি করতেন এবং ভারতীয়দের নিচু জাতের মনে করে তাদের সাথে বৈষম্য করতেন, এবং ভারতীয়দের নিচু জাতের ভেবে তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টগুলোতে নিয়োগ করতেন না। ব্রিটিশরা দলীয় লোকজনের ক্ষেত্রে এই ধরনের বৈষম্যের শিকার করতেন এবং যারা ফর্সা তাদেরকে তুলনামূলক একটু উঁচু পদে নিয়োগ দিতেন। এইভাবে ভারতবর্ষে কলোনিয়াল লিগেসি থেকে ফর্সা মানে সুন্দর বা আভিজাত্য এই ধারণা সবার মাঝে ঢুকে যায়। এরপর থেকে সকলের মাথায় এটা কাজ করে, সুন্দর বা আভিজাত্য হতে গেলে ফর্সা হতেই হবে। এই ধারণাকে পুঁজি করে 1978 সালে হিন্দুস্তানে লিভার কোম্পানি ফেয়ার অ্যান্ড লাভলি নামে একটি ক্রিম বাজারে ছাড়ে, এবং এমন সব বিজ্ঞাপন তারা তৈরি করতে থাকে যে ত্বক কালো থেকে ফর্সা করতে পারলেই জীবনে উন্নতি করা সম্ভব। এবং কালো হওয়াটাকে দোষের বা কালো হওয়ার কারণে মেয়েরা সব জায়গায় পিছিয়ে যাচ্ছে, এই ধরনের বিজ্ঞাপন এই বর্ণপতাকে আরো প্রকট করে তোলে। এরপর একটি অঞ্চলের সংস্কৃতি, মন মানসিকতা, শিল্প চাহিদা রিপ্রেজেন্ট করে চলচ্চিত্র বা নাটক, সিনেমা এসবের মাধ্যমে। কিন্তু দক্ষিণ এশীয় চলচ্চিত্রে শিল্পে সব ধরনের যে দশক থেকে দশক ধরে নায়িকার চরিত্রে ফর্সা নারীদেরকে রাখা হতো। এমনকি কিছু কিছু সময় বাদামি বা গাঢ় রঙের অভিনেত্রীদের নায়িকা চরিত্রে সুযোগ দিলেও অতিরিক্ত মেকআপ বা লাইটিংয়ের কারণে
ফর্সা দেখানো হতো। তার বিপরীতে এই গাঁট বা কালো ধরনের নারীদেরকে একটু দুঃখী বা একটু নেগেটিভ সাইডের রুলগুলো দেওয়া হতো, যা আমাদের সমাজে সূক্ষ্মভাবে যে ভুল বার্তা যায়। অন্যদিকে আমরা বর্তমান কর্পোরেট কোম্পানির দিকে যদি তাকাই, তারা স্মার্টনেসের নাম দিয়ে ফর্সা নারীদেরকে রিক্রুট করার প্রবণতা একটু বেশি। অন্যান্য গুণের চেয়ে ফর্সা হওয়ার গুণটাকে ভালোই প্রাধান্য দিচ্ছে। এই মনোভাবটা কর্পোরেট কোম্পানিগুলোতে প্রায় শুনতে পাওয়া যায়। আর যার ফলশ্রুতিতে ফর্সা হতে না পারার কারণে আমাদের সমাজের অনেক নারীরা হীনমন্যতায় ভোগেন কিংবা সমাজের কাছে একটু কম গ্রহণযোগ্য এটা ফিল করতে থাকেন। সেটা বোঝার জন্য আমরা ফর্সাধন শিল্পের দিকে একটু তাকালে বুঝি। ট্যারিফ অ্যান্ড কমিশনের তথ্য অনুসারে বাংলাদেশের ফর্সাধন শিল্পের বাজার প্রায় ৩৬,০০০ কোটি টাকা এবং এটি দ্রুত বর্ধনশীল বাজারের একটি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে ২০ থেকে ৩৯ বছরের বয়সী নারীদের প্রায় ৭০% নিয়মিত ফর্সাধনী ব্যবহার করেন। গায়ের রঙকে সৌন্দর্য বা মর্যাদার মাপকাঠি বানানোর কোনো প্রাকৃতিক বাস্তবতা নাই। এটি দীর্ঘ শত বছরের শ্রেণী বৈষম্য, ফনবসিকতা, ইতিহাস, মিডিয়ার ভুল উপস্থাপনার মাধ্যমে এই জিনিসটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। এই ধারণাটা দাফে দাফে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক সেইভাবে দাফে দাফে সচেতনতা ও সুন্দর চিন্তার মাধ্যমে এটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তামাটা ত্বককে নিম্নবিত্ত শ্রেণীর সাথে যুক্ত করা হতো, এবং যার কারণে তারা বাইরে কাজ করতো না এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতো না। কিন্তু তারা যখন বীজ এবং শুকোতে যেত তখন ছাতা বা লম্বা হাতওয়ালা পোশাক পরত। কিন্তু বর্তমানে সেখানে ইউরোপে সানবাথ ট্রেন্ডিং হয়ে উঠেছে। তামাটে ত্বককে তারা আদর্শে পরিণত হচ্ছে। এই যে এইভাবে একদিন বর্ণ বৈষম্যের সংস্কৃতিটা পরিবর্তন ঘটবে। একজন মানুষের মূল্য তার গায়ে নয়, তার চিন্তা, কাজ এবং চরিত্রের মাধ্যমে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। এটা আমাদের সমাজকে এটাই প্রতিষ্ঠা করতে হবে। আজ এতটুকু। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।